নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সকাল 10টা সাড়ে 10টা নাগাদ প্রায় বেরিয়েছিলাম। বেরিয়ে প্রায় 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশেষে এসে পৌঁছেছি চাপড়াস ফ্লাওয়ার ভ্যালিতে। তো চলো, চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে ভিডিওটা শুরু করলে সত্যি কথা বলতে ভালো লাগবে না, তাই তোমাদের নিয়ে যাই বাড়ি থেকে ভিডিওটাকে শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু হচ্ছে অঙ্কিতাদের বাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা ম্যাডাম, আর এই হচ্ছে বাইক। আর তো চলো, দেখতে পাচ্ছ বাইকটা অনেক নোংরা হয়ে আছে। সত্যি কথা বলতে আগের রাইড থেকে এসে সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর তো চলো গাড়িটাকে স্টার্ট দিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। অঙ্কিতা উঠে পড়। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 12:34, আর আমরা কিন্তু আছি একদম বারাসাত যে এসপি অফিসটা আছে, এসপি অফিস বলো। আর এই যে আমার বাদিকে রয়েছে হচ্ছে অঞ্জলি সুজুকি সার্ভিস সেন্টার, মানে কলিটার ভেতরে অঞ্জলি সুজুকি সার্ভিস সেন্টার, একদম সার্ভিস সেন্টারের সামনে আর এসপি অফিসের একদম সামনে। আর এখন সত্যি কথা বলতে আজকে তো অনেকটা লেট করে বেরিয়েছি, আর ঘুম থেকে উঠতেও আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তার কিছু কারণ ছিল, কারণ দুদিন আগে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি নিকো পার্কে গিয়ে মোটামুটি ওখানে একটা ভালো মতো জানোই রাইডগুলো চললে বেশ শরীরের মধ্যে একটা বড় সড়ো ধকলই যায়, বলা বাহুল্য এটা। তো কাল তারপর দিন আবার যে যার মতো অফিস যেতে হয়েছে, অঙ্কিতার দোকান খুলতে হয়েছে, সব কিছুই মোটামুটি গেল। যাওয়ার পরে আমি অঙ্কিতাকে কালকে রাত্রেবেলা বলছিলাম, শোন না, ভালো মতো ঘুমটা ক্লিয়ার না হলে না আমরা বেরোবো না, তার কারণ রাস্তায় যদি ঘুম পায়। কারণ আমার সত্যি কথা বলতে কালকে রাত থেকেই প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল। আর আজকে সত্যি কথা বলতে উঠেছি আমরা, অঙ্কিতা মনে হয় 9:30 নাগাদ, আমি মনে হয় প্রায় 10টার পরেই উঠেছি, 10টা আগে তো উঠেনি। তারপর রেডি হয়ে এই দেখতে পাচ্ছ আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি অঙ্কিতার বাড়ি থেকে তুলে নিয়ে। আর এখন করতে হবে হচ্ছে একটু লাঞ্চ, তার কারণ ব্রেকফাস্ট তো আজকে হয়নি, আজকে একবারে লাঞ্চ দিয়েই শুরু হবে আমাদের সকালটা। আর এই যে দেখতে পাচ্ছ বারাসাতবাসীদের কাছে, মানে বারাসাত কৃষ্ণনগর যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে ডিবাপি, তো তারা সবাই দেখো। আর ডিবাপি মানেই একটা বিরিয়ানির ক্রেজ বরাবরই হয়ে থাকে। আর আমার কিন্তু পার্সোনালি ডিবাপির থেকে বেশি এনাদের ভেজ থালিটা বেশি ভালো লাগে আমন্ত্রণের। তো চলো আমন্ত্রণ থেকে ভেজ থালিটা খেয়ে দিয়ে আমরা আবার রওনা হই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:21, আর আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়েছি। আর আজকের জার্নি সম্পর্কে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। আজকে আমরা যাচ্ছি রানাঘাট যে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি আছে। সত্যি কথা বলতে আমরা অনেকেই আছি যারা সাধারণভাবে খিরাই যেতে পারি না, তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই ভিডিওটা। তার কারণ খিরাইটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায় সাধারণভাবে, আর রানাঘাটটা কিন্তু ডিস্টেন্সটা তেমন নয়, বারাসাত থেকে মাত্র 51 কিলোমিটার ডিস্টেন্স। আর তোমরা যদি ট্রেনে করে যাও সেক্ষেত্রে তোমরা এখান থেকে চলে যাবে দমদম থেকে রানাঘাটগামী ট্রেন ধরে চলে যাবে রানাঘাট থেকে ওখানে রানাঘাট স্টেশনে নেমে তোমরা মোটামুটি গাড়ি বলো, তোমার টোটো বলো বা অটো বলো, কিন্তু তোমরা চাপড়া যাওয়ার পেয়ে যাবে। এবার ওখানে নেমে বেশ কিছুটা তোমাদের হেঁটে যেতে হবে। এবার যদি তোমরা টোটো রিজার্ভ করে নাও সেক্ষেত্রে একেবারে ডাইরেক্ট তোমাদের চাপড়া যে ফ্লাওয়ার ভ্যালি আছে, চাপড়া ফ্লাওয়ার ভ্যালির ওখানে কিন্তু পৌঁছে দেবে। তবে চাপড়া ফ্লাওয়ার ভ্যালির পথ যেটা আছে সেখানে কিন্তু মানে যে রাস্তা দিয়ে আমরা যাব তার আশেপাশে গ্রিনারিটা কিন্তু দেখার মতো। আর প্রচুর পরিমাণে, মানে শুধু যে চাপড়াতে ফুল আছে এমন কিন্তু নয়, চাপড়ার আগে থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ফুল দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের আজকে রুট সম্পর্কে কিছু কথা বলে দিই। সত্যি কথা বলতে NH-12 দিয়ে কিন্তু আমরা সবসময় যাতায়াত করি, তবে আজকে একটু একটা ভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করবো, একটু ভেতরের রাস্তা বলতে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে NH-12-এ। এবার NH-12 থেকে আমরা সামনে আছে তোমার অঙ্কিত, জায়গাটার নামটা কি? ওই যেখান থেকে আমরা ডান দিক ঢুকে যাব, যে জায়গা থেকে আমরা ডান দিক ঢুকে যাব ওই জায়গাটার নামটা কি? সন্তোষপুর। অ্যাকচুয়ালি আমরা সন্তোষপুর মোড় থেকে নিয়ে নেবো হচ্ছে ডান দিক নিয়ে অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে দত্তপুকুর স্টেশনের দিকে। বা দত্তপুকুর স্টেশনের দিকে যেতে গিয়ে কিন্তু পড়বে হচ্ছে বালিশার রাস্তা। আমরা বালিশার রাস্তাটা নিয়ে নেবো। বালিশার রাস্তা নিয়ে মোটামুটি আমরা ওই রাস্তা ধরে মানে গ্রিনারির ভেতর দিয়ে মোটামুটি জার্নি করবো।
আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে দত্তপুকুর। আর দত্তপুকুর এই যে দেখতে পাচ্ছ, আমি বাহাত দিয়ে সাধারণভাবে দেখাতে চাইছি না, এটা হচ্ছে বুড়িমার, মানে প্রচুর জাগ্রত। এখানে কিন্তু প্রত্যেক বছর খুব ধুমধাম করে আর মানে কি বলবো পরম্পরায় মেনে কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুজো হয়। আর দুর্গাপুজোর যত সম্ভব আগের বছর 200 কত বছরে বেশ পড়েছিল আমি দেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম হচ্ছে একটা নিউজ পেপারে। আর তার বেশ কিছুটা এগিয়ে আসলেই কিন্তু তোমার বাদিকে রয়েছে দত্তপুকুর পুলিশ স্টেশন। দেখতে পাচ্ছ সিভিক দাদা খড়ি ঢলছে পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে রাজ তো এদেরই, যাই হোক। এখন আমরা যে জায়গাটায় আছি এটা দত্তপুকুর কংসবণিক পাড়া বা কাছারি পাড়া। অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি কাঁসার জিনিসপত্র তৈরি হয়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে কিন্তু বরাবর তোমার প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি গেলে কিন্তু রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু আমরা প্রথম ব্লগ যেটা করেছিলাম, প্রথম ব্লগে গেছিলাম। আর রিসেন্টলি একটা ব্লগে আমি আর অঙ্কিতা গেছিলাম, গিয়ে তোমাদের দেখিয়েছিলাম। তো অবশ্যই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। প্রচুর পুরানো একখানা মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডে দেওয়া রয়েছে দত্তপুকুর 2 কিলোমিটার, বালিশা 4 কিলোমিটার এবং দীঘা মানে হচ্ছে দীঘার মোড়, যেটা দীঘার মোড় হচ্ছে তোমার 2.5 কিলোমিটার। আমরা এখন নিয়ে নিচ্ছি বালিশার রাস্তা। দেখতে পাচ্ছ এখন বালিশার রাস্তায় উঠে গেছি। সত্যি কথা বলতে আমরা NH-16 ধরে বরাবর যাতায়াত করি বলেই কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদ, মানে গ্রাম বাংলার যে রাস্তাঘাটগুলো আছে, গ্রাম বাংলার যে পরিবেশগুলো আছে সেটাকে তোমাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছি। একটা সময় আমরা যখন স্কুলে পড়তাম, মানে ক্লাস 7-8-এ পড়ি, জানো তো 7-8-এ পড়লে সাধারণভাবে একটু ডানা গজিয়ে যায়। আর ওই সময়টায় আমরা এই রাস্তাটায় কিন্তু বিকালবেলা হলে মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সাইকেল নিয়ে ঘুরতে আসতাম। বেসিক্যালি তোমরা যারা আমার আগের বছরের খিরাই ব্লগটা দেখেছো, আমার সাথে যে রবিন ছিল, আমি আর রবিন ছিলাম, মানে কি বলবো, মানে ভাইয়ের থেকেও একটা বেশি কিছু ছিল। তোমাদের সামনের এই জায়গাটার ভিউটা দেখাই। আমরা যখন বললাম না 5-6-এ বা 7-এ খুব বেশি হলে বা 8-এ পড়ি, সে সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক কিন্তু রাস্তাটা কিন্তু মানে এমন ছিল না, তখন ছিল হচ্ছে ইটের রাস্তা। আর এইরকমভাবে দু সাইডে পুরো একেবারে রাস্তাটাকে ঘেরা থাকতো। রাত্রিবেলা সত্যি কথা বলতে একবার আমি, রবিন আর বেশ কিছু বন্ধুবান্ধব এই রাস্তায় কালী পুজোর দিন রাত্রিবেলা পুরো গা ছমছমে পরিবেশ। আমরা এসেছিলাম হচ্ছে বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছি যে বাদিকে তোমার যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই বাদিকের রাস্তাটা কিন্তু চলে যায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আমরা এই রাস্তাটা ক্রস করে সামনে একটা কলা বাগান ছিল তখন, প্রচুর বড় একটা, ওই কলা বাগান পর্যন্ত এসেছিলাম। তারপরে ওখানকার এলাকার কিছু কাকু আছে, কাকুরা বললো ওদিকে যাস না। সত্যি কথা বলতে এখন যেমন বাড়িঘর দেখতে পাচ্ছ, তখন তো তেমন অ্যাকচুয়ালি বাড়িঘরও ছিল না এখানে। বাড়িঘর ছিল বলতে কিছু কিছু ছোটো ছোটো কুড়ে ঘর ফর ছিল। আর যেমন ছিল এখানে একটা দোকান ছিল, দোকানটাকে তোমাকে দেখাই, ফাঁকা জায়গায় একখানা দোকান। এই যে দেখতে পাচ্ছ ভ্যানটা রাখা রয়েছে, ভ্যানের সামনেই যে দোকানটা রয়েছে ছোট্ট কুড়ে ঘর ভাঙাচোরার মতো, এই যে এই দোকানটা কিন্তু তখন ছিল। আর এখানে বসে আমরা চা খেতাম, আর বিশাল মানে ভীষণ মজা করতাম। সত্যি কথা বলতে এই রাস্তাটা আমাদের কাছে একটা নস্টালজিক রাস্তা, তার কারণ এই রাস্তাটায় যখনই আমরা আসি আমাদের ছোটোবেলার বিভিন্ন রকমের কথা মনে পড়ে যায়। তোমাদের বলছিলাম বালিশার কথা। আর আমরা এখন যে জায়গাটায় আছি এটাই কিন্তু সেই বালিশা। দেখো দূরে দেখা যাচ্ছে অজস্র তোমার সর্ষে ফুল। অ্যাকচুয়ালি এই যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছি, সব জায়গায় কিন্তু ধান যে কেটে নিয়েছে, ধান কেটে কিন্তু সাথে সাথে সর্ষে ফেলে দিয়েছে। আর এই যে সর্ষে ফেলে দিয়েছে বলে দেখতে পাচ্ছ পায়রা, কত পরিমাণে পায়রা চলে এসেছে মাঠে সর্ষে খাওয়ার জন্যে। আর এই বালিশার একটা খুব স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে বালিশার চা। বালিশার চা কিন্তু খুব সুন্দর চা বানায়। এখানে বিভিন্ন দোকান আছে, তারা যেমন সুন্দর চা বানায়, আর সত্যি কথা বলতে ব্যবহারও তাদের খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ ডান দিকের এই ছোট্ট দোকানটা কিন্তু এত সুন্দর চা বানায়। আর সন্ধ্যাবেলায় এত পরিমাণে ভিড় হয় না, ধারণার বাইরে। তো চলো তোমাদের বালিশাটাও দেখিয়ে দিলাম, ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, বেশ ভালোই লাগলো। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:47। আর আমরা কিন্তু এখন আছি হচ্ছে রাজীবপুর, যে রোডটা আছে রাজীবপুর রোডে। আর এদিকে দেখো ভিউটা দেখো, আর গ্রিনারিটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে। মাঠে সর্ষে ফুল ফুটে গেছে, একটা সর্ষের মিষ্টি ঝাঁঝালো গন্ধ আসছে, অসাধারণ লাগছে।
ঘড়ির কাঁটা বলছে এখন সময় একদম ডট দুটো, আর আমরা কিন্তু এখন চলে এসেছি আওয়ালসিদ্ধি চৌমাথা। আর আওয়ালসিদ্ধি চৌমাথা থেকে কিন্তু আমরা NH-12 ধরে নেবো। দেখতে পাচ্ছ যে ট্রাকটা যে ডান দিকে চলে যাচ্ছে, আমরাও কিন্তু সেই ডান দিকের রাস্তাটাই ধরে নেবো। ডান দিকের রাস্তা ধরে বরাবর আমাদের যাত্রা শুরু করব। সত্যি কথা বলতে এই রাস্তাটা স্কিপ করার মেন কারণটা হচ্ছে সাধারণভাবে এই রাস্তাটা এত পরিমাণে ভেঙে গেছে মানে ধারণার বাইরে। ওর জন্যই আমি ভাবলাম যে না, তোমাদের ভেতরের রাস্তাটাও একবার দেখিয়ে দিই আর আমরা এই রাস্তাটাকে স্কিপ করি। তো এবার তোমাদের জানিয়ে রাখি আমাদের এই রুট সম্পর্কে। এই রুটে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে জাগলি ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে চাকদা ক্রস করে আমরা যাব হচ্ছে তোমার রানাঘাট থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ডান দিক। তো চলো যে সেই বুঝেই আমরা যাই, আর তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হচ্ছে গিয়ে রানাঘাটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:41, আর আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেছি রানাঘাটে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটি হচ্ছে মনোরমা হসপিটাল। তো চলো আমরা এখান থেকে নিয়ে নিলাম সার্ভিস রোড, মানে মনোরমা হসপিটালের বেশ কিছুটা আগে থেকে নিয়ে নিলাম সার্ভিস রোড, এবং সার্ভিস রোড ধরে আমরা এখন যাব বেশ কিছুটা। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে তোমার ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা আছে ওটা কিন্তু স্টেশনের দিকে চলে যাচ্ছে। সো আমরা এখন ওই রাস্তাটাই ধরে নেব। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:53, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি রানাঘাট বড়বাজার যে লেভেল ক্রসিংটা আছে, লেভেল ক্রসিং এই যে দেখতে পাচ্ছ সবে লেভেল ক্রসিংটা খুললো, আর আমরা এখন ক্রস করে যাব হচ্ছে ওপারে। ফাইনালি তোমরা দেখতে পেলে রথতলা রেলগেট বা বড়বাজার যে লেভেল ক্রসিং আছে এটাকে আমরা ক্রস করলাম, ক্রস করে চলে এসেছি এপারে। আর এখান থেকে আমাদের চাপড়া ফ্লাওয়ার ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 5.6 কিলোমিটার। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমরা জার্নিটাকে এনজয় করতে থাকো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 2:58, আর আমরা কিন্তু এখন আছি নেকারি যে ফুল মার্কেটটা আছে। আর এখান থেকে কিন্তু কলকাতায় বা বিভিন্ন স্থানে কিন্তু ফুল সরবরাহ হয়ে থাকে। এখানে প্রচুর বড় একটা ফুলের মার্কেট আছে যেটা সকালবেলায় বসে। একদম এই যে 3 রাস্তার মোড়টা দেখলে একদম 3 রাস্তার মাথাটাতেই এই মার্কেটটাতে বসে। আগের বারে যখন আমি এসেছিলাম এখানে একটা টোটো দাদা আমাকে গাইড করেছিল। আই থিঙ্ক ভিডিওটা আছে ইউটিউবে, তোমরা যদি পারো সার্চ করে দেখতে পারো। 2024, হ্যাঁ ওটা 2024 ছিল অ্যাকচুয়ালি। 2024 ডবল করে ভিজিট হয়ে গেল আশা করছি, মানে প্রথমেই হয়েছিল জানুয়ারিতে আর এখন হচ্ছে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা বলছে এখন সময় 3:05, আর আমরা কিন্তু এখন আছি রানাঘাট দত্তফুলিয়া যে রোডটায়, রানাঘাট দত্তফুলিয়া রোডে। আর এখান থেকে চাপড়ার ডিস্টেন্স 2.9 কিলোমিটার। আর এই দুধারে দেখতে পাচ্ছ অজস্র কিন্তু ফুল গাছের চাষ এখানে শুরু হয়ে গেছে। এখানে রয়েছে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও বিভিন্ন রকম ফুল গাছ। সব গাছের নাম তো আমি জানি না, তো তার জন্য তোমাদের বলতে পারলাম না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে। আর তোমাদের জানিয়ে রাখি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ রানাঘাট যে দত্তফুলিয়া রোড, এই রোড বরাবর কিন্তু প্রচুর রয়েছে নার্সারি। আর সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে তোমরা যখন বাইক চালিয়ে যাবে না, তোমরা একটা আলাদা রকম তোমাদের মধ্যে ফিলিংস কাজ করবে। তার কারণ দুধারে তো গ্রিনারি রয়েছে আর সঙ্গে রয়েছে দুষ্টু মিষ্টি কিছু ফুল। ফাইনালি বন্ধুরা আমরা এখন দত্তফুলিয়া রোডকে, মানে রানাঘাট দত্তফুলিয়া রোডকে ছেড়ে এখন নেমে গেছি হচ্ছে চাপড়ার ভেতরের রাস্তায়। অ্যাকচুয়ালি রানাঘাট দত্তফুলিয়া রোডের উপরেই পড়ে হচ্ছে চাপড়া থেকে আমরা নিয়েছি বাদিক নিয়ে দেখতে পাচ্ছ আমরা ভেতরের রাস্তায় ঢুকে গেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চাষে জমির মাঝখান দিয়ে। আর দেখতে পাচ্ছ সামনে, আর এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রজনীগন্ধার।
সত্যি কথা বলতে রজনীগন্ধা তো 12 মাসই চাষ হয়, তো রজনীগন্ধাটা এখানে 12 মাসই দেখা যায়। আমি যখন যে সময় এসেছিলাম সে সময় কিন্তু ফুল সেভাবে ছিল না, কিন্তু রজনীগন্ধার যে পাল্প আছে পাল্পটাকে তখনও আবার বসানো হচ্ছিল। আর একটা বয়স্ক কাকু অথবা দাদু ছিল যে তোমার ওটাকে আবার সংগ্রহ করছিল যে নেক্সট ইয়ারে বসানোর জন্যে। ফাইনালি বন্ধুরা বাড়ি থেকে প্রায় 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। তো চলো ভেতর দিকটায় যাই, গিয়ে তোমাদের জায়গাটাকে একটু ঘুরে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ সেই পুকুরটা, আর আগের বারে আমরা গাড়িটা রেখেছিলাম একদম সেই সামনে। আর এখানে দেখতে পাচ্ছ কাকারা বিক্রি করছে, কাকা ভাইরা বিক্রি করছে চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা তোমাদের এবছর চাপড়া ফ্লাওয়ার ভ্যালি সম্পর্কে কিছু আপডেট দিই। এই বছরের আপডেট বলতে সত্যি কথা বলতে আমরা যেমন খিরাই গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমরা ফুল কিন্তু তেমন দেখতে পাইনি, ঠিক তেমনই আমরা চাপড়া এসেছি, চাপড়া এসেও কিন্তু আমরা ডিসঅ্যাপয়েন্টেড। তার কারণ কি? তার কারণটা আমরা এখন শুনে নেবো অঙ্কিতার মুখ থেকে। অঙ্কিতা, তার কারণটা কি বল? কারণটা হচ্ছে খিরাইতে যেমন বর্ষার জন্য সব ডুবে গেছে, বন্যা হয়েছিল সেই জন্য ডুবে গেছিল। কিন্তু এখানে ভারী বৃষ্টির জন্য চারা গাছ লাগিয়েছিল, কিন্তু সব গাছ মরে গেছে। বললো ভারী বৃষ্টির জন্য মরে গেছে, আবার জানুয়ারির শেষের দিকে আবার নতুন গাছ ফাছ হবে ফুল। তো অঙ্কিতা তো বললো কী কারণে কি হয়েছে না হয়েছে, তো তোমাদের দেখাই। এখন যে গাছ মারা গেছে সেগুলো তো আর দেখানো যাবে না, যে গাছগুলো এখন নতুনভাবে লাগানো হয়েছে সে গাছগুলো দেখাবো। তবে আমি বলবো না যে সব জায়গায় মানে সব চারা নষ্ট হয়ে গেছে, এটা বলবো না। কিছু মানে যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী তাদের যে গাছের চারাগুলো মারা গেছিলো তারা পুনরায় আবার চারা রোপণ করেছে। আর যারা সত্যি কথা বলতে আর্থিকভাবে সেভাবে স্বাবলম্বী চাষি ছিল না, তাদের কিন্তু চারাগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দেখাই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে কি পরিমাণে মানুষের ভিড় হয়েছে। দূরে দেখতে পাচ্ছ, দেখো কত পরিমাণে মানুষ এসছে দূর দূরান্ত থেকে। আর চাপড়া কিন্তু তোমাদের বলে রাখি একটা ভালো পিকনিক স্পট। ওই যে দেখতে পাচ্ছ ঠিক সূর্যটাকে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তার নিচে একটা আছে হচ্ছে ছোট লজ টাইপের। তো ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিক মানে মানুষ আসেন, ওখানে এসে পিকনিক করেন। আর ওনারা ওখান থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেন। আর তোমাদের দেখাই, দেখো এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা যদি ঠিকভাবে দেখো, এখন বর্তমানে দেখতে পাচ্ছ হচ্ছে সর্ষে গাছ, কিন্তু এখানে তোমরা যদি একটু কাছ থেকে দেখো তাহলে দেখতে পাবে, দেখো এখানে কিন্তু রজনীগন্ধার যে পাল্প আছে, পাল্প কিন্তু রোপণ করা হয়েছিল। ভারী বৃষ্টির জন্য হয়তো নষ্ট হয়ে গেছে, যার জন্যে সেভাবে চারা হয়নি। তারপরে এনারা কী করেছেন, এনারা এখানে সর্ষের বীজ রোপণ করে দিয়েছেন। তো চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আমরা প্রায় অনেকটা রাস্তা কিন্তু পার হয়ে চলে এসেছি, মানে অনেকটা রাস্তা আমরা হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে অবশেষে কিন্তু আমরা দেখতে পেলাম, এই দেখতে পাচ্ছি মোরগ ফুলের বাগান। সূর্যের আলোটা অ্যাকচুয়ালি অপোজিট সাইডে রয়েছে বলে তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে তোমার গোলাপ বাগান। দেখতে পাচ্ছ এই যে রয়েছে একটা ছোট্ট গোলাপ বাগান। আর এখানকার একটা চাষি দাদার কাছে আমি জাস্ট ফুল কেনার জন্য আমি দাম জিজ্ঞাসা করলাম। গোলাপ ফুলের দাম বলছে 20 টাকা পিস। মানে আমাদের ওখানে যে ছোট্ট ফুলগুলো হয়, ছোট্ট ফুলগুলো কত করে হয়? ছোট্ট ফুলগুলো ম্যাক্সিমাম হয় 5 টাকা 7 টাকা করে, এখানে 20 টাকা পিস। সত্যি কথা বলতে মানে এখানে
ট্যুরিস্ট স্পট হওয়ার পরে এই সমস্ত কিছু কিছু মানে অসৎ চাষিদের জন্য না এই জায়গাগুলো কিন্তু সত্যি করতে নষ্ট হয়। যেমন এরা 20 টাকা পিস চাইছে, মানে 20 টাকা পিস মানে নট এ ম্যাটার অফ জোক, মানে ঠিক সাইজটা তুমি যদি দেখলে একদম 20, মানে সবে জাস্ট মানে ইয়েটা থেকে বেরিয়েছে, তোমার কি বলে ওটাকে, 20টা জাস্ট ফেটে বেরিয়েছে, একটু একটু লাল লাল দেখা যাচ্ছে। আর এদিকে দেখাই, দেখো এই যে হচ্ছে দেখো চন্দ্রমল্লিকা ক্ষেতের অবস্থা, এই হচ্ছে চন্দ্রমল্লিকা ক্ষেতের অবস্থা। সবে চারা রোপণ করেছে, এখনও কিন্তু এই গাছগুলোতে সাধারণভাবে ফুল আসেনি। তবে তোমাদের বলে রাখি, ট্যুরিস্টদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে সমাগম ঘটছে। তো তোমরা যদি কেউ খিরাই না যেতে পারো, যদি চাও যে চাপড়া যাবে, অবশ্যই চাপড়া এসে ঘুরে যেতে পারো। তবে আমি এখন বলবো না, অ্যাকচুয়ালি আমি হয়তো এই ভিডিওটা আপলোড করতে করতে নেক্সট উইক হয়ে যাবে। তো নেক্সট উইকে আশা করছি সমস্ত ফুল কিন্তু ফুটে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই একমাত্র ক্ষেত যেটা দেখতে পেলাম তোমার চন্দ্রমল্লিকা ফুটেছে। আর একটা তোমাদের জিনিস দেখাই, শুধু যে ওইখানে চন্দ্রমল্লিকা ফুটেছে নয়, অ্যাকচুয়ালি চাপড়ার যে মেন জায়গাটা আছে সে জায়গায় কিন্তু সেভাবে ফুল দেখা যাচ্ছে না। অঙ্কিতা তো ফোনে একটা জুম করে ভিডিও না দেখ, দূরে কিন্তু অনেক পরিমাণে ফুল ফুটেছে। তবে বন্ধুরা এবছর চাপড়ায় এসে চাপড়ার কিছু দাদাদের সঙ্গে আমি এই জাস্ট কথা বললাম, কথা বলার পরে দাদারা কিন্তু এবছর প্রচুর পরিমাণে খুশি। গাছ মারা গেলেও কিন্তু ওনারা প্রচুর পরিমাণে খুশি। তার কারণ হচ্ছে একটাই, কারণ অন্যান্য বারে সাধারণভাবে ফুলের দাম পায় হচ্ছে 2 টাকা 3 টাকা, খুব বেশি হলে 4 টাকা, কিন্তু এই বছরে ওনারা ফুলের দাম পাচ্ছে এক একটা ফুলের দাম 8 থেকে 9 টাকা করে, কিছু কিছু ফুল পাচ্ছে আবার 10 টাকা করে। আর এদিকে তোমাদের দেখাই, দেখো এখানে কিন্তু ছোট্ট একটা গোলাপ বাগান, গোলাপ গাছ হয়ে বসানো হয়েছে, এখনও সেভাবে ফুল টুল কিছু ফোটেনি। তো ফাইনালি বন্ধুরা তোমাদের তো ঘুরে দেখালাম আমরা চাপড়া ফ্লাওয়ার ভ্যালিটা। আর চাপড়া ফ্লাওয়ার ভ্যালিটা সত্যি কথা বলতে খিরাইয়ের মতোই, যেমন খিরায় বন্যা হয়েছিল এখানেও কিন্তু বন্যা, মানে ভারী বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টি হওয়ার ফলে এখানে যারা প্রথমে গাছের চারা লাগিয়েছিল তাদের গাছের চারা রীতিমতো মারা গেছে। আর নেক্সট টাইম তারা আর তেমন চারা লাগাতে পারেনি, তারা ম্যাক্সিমাম লোক হচ্ছে সর্ষে গাছের চারা রোপণ করেছে। আর যারা মানে বর্ষার পরে লাগিয়েছিল তাদের মোটামুটি বেশ ভালোই ফুল ফুটেছে, আর তারা ফুলের দামটাও বেশ ভালো পাচ্ছে, সাধারণভাবে 7-8 টাকা রেট, মানে প্রচুর ভালো পাচ্ছে। আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় প্রায় 5:30 বলছি কেন, সরি 4:30 বাজতে যায়। আর অন্ধকার খুব শীঘ্রই হয়ে যাবে। দেখতে পাচ্ছ সূর্যি মামার কন্ডিশান, এই যে সূর্যি মামা বলছে আমি অস্ত যাব। তো চলো আমরাও চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে মোটামুটি বেরিয়ে বাড়ির দিকে রওনা হই। তো বলো অঙ্কিতা, তারপর আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা চাই। তো অঙ্কিতা তো বলে দিল, বাদ বাকি তোমাদের উপর ছেড়ে দিলাম। দেখো আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, মাত্র 2000 সাবস্ক্রাইব হতে। আরে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ঠোকো সাবস্ক্রাইব ঠোকো। টাটা।